বুঝলে মৌয়া শুরু করবো। শুরু করবো। আমার আমার প্রিয় সহকর্মীরা যারা এখানে বীরভূম মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ আছেন, প্রশাসনিক সহকর্মী বৃন্দ আছেন, আসলে ছাত্রছাত্রীরাই আছে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই মূলত আমাদের এই কর্মশালা। আমাদের আমরা খুব খারাপ লাগছে আমাদের যে 100 জনের বেশি ছাত্রছাত্রীকে আমরা আজকে অ্যাকোমোডেট করতে পারছি না, কারণ আমরা জি শুটের মাধ্যমে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। পরে যে কোনো প্রোগ্রাম আমরা জি শুটের মাধ্যমে করব, যাতে বেশি সংখ্যায় ছাত্রছাত্রী অংশগ্রহণ করতে পারে। কিন্তু আমাদের এই স্টুডেন্টস ক্রেডিট কার্ড যা পশ্চিমবঙ্গ সরকার চালু করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছেন, সেইটা এত তাড়াতাড়ি আমরা মানে ছাত্রছাত্রীরাও দরখাস্ত করছে, ছাত্রছাত্রীদেরকে বোঝাবার উদ্দেশ্যে মানে তৎপরতার সঙ্গে আমাদের কাজ করতে হবে। সেই জন্য আমরা আজকে এই মিটিংটা জি শুটের মাধ্যমে আনতে পারলাম না, কিন্তু আমরা ইউটিউবের মাধ্যমে এটা সংরক্ষিত রাখছি। যে সমস্ত ছাত্রছাত্রী আজকে তোমরা এই সরাসরি অংশগ্রহণ করতে পারলে না, তোমরা ইউটিউবের মাধ্যমে শুনে নেবে। তোমরা নিশ্চয়ই জানো যে গত 30শে জুন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্টস ক্রেডিট কার্ড চালু করেছেন, এবং সেটা একেবারে 10 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক থেকে ঋণ পাওয়া যাবে। এইটাই হচ্ছে ঋণের ঊর্ধ্ব সীমা, কিন্তু নিম্ন সীমা কিছু বাধা নেই। আমরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এইটাই বলতে চাই যে পশ্চিমবঙ্গ সরকার তোমাদের লেখাপড়ার সুবিধার জন্য এবং এই অতিমারী পরিস্থিতিতে অনেকে অনেক কষ্ট করে পড়াশুনো করছো, এবং এই কতদিন যে অতিমারী পরিস্থিতি চলবে তা আমরা জানি না, কিন্তু তোমাদের পড়াশুনো চালিয়ে নিয়ে যাওয়ার জন্য বা তোমাদের পরবর্তী ভবিষ্যৎ আরো স্বপ্নের মতো করে তুলবার জন্য যখন পশ্চিমবঙ্গ সরকার এত ভালো একটা ক্রেডিট কার্ড সিস্টেম চালু করেছেন এবং নিয়মাবলীও দিয়ে দিয়েছেন, আমাদের নিয়মাবলীগুলি বিস্তারিত ব্যাখ্যা করবেন আমাদের কলেজের নোডাল অফিসার আছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ মুখার্জি, তিনি এরপরে বক্তব্য রাখবেন। আর হেল্প ডেস্ক অফিসার আছেন অধ্যাপক প্রসেনজিৎ মন্ডল, তিনি পরবর্তীকালে তোমাদের সঙ্গে কথাবার্তা বলবেন। আজকে রাজেন্দ্র প্রসাদ মুখার্জি তোমাদের বিস্তারিত ব্যাখ্যা করবেন। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞপ্তি পাওয়ার পরেই 9 জন ছেলে ছাত্র বা ছাত্রী আমাদের কলেজে দরখাস্ত করেছেন। আমরা সেই দরখাস্ত খুঁটিয়ে দেখছি এবং আমাদের কাজটা হলো যে আমাদের ছাত্রছাত্রীরা তারা জেনুইন কিনা, ছাত্রছাত্রীরা পড়ে কিনা এইটা দেখা, এবং আমাদের যে ফিজ স্ট্রাকচার আছে সেই ফিজ স্ট্রাকচারটা ঠিক মতো লিখেছে কিনা সেইটা দেখা। এইটা আমরা দেখার পর, পরীক্ষা করার পর আমরা উচ্চশিক্ষা দপ্তরে পাঠিয়ে দেব। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তর যেখানে বিকাশ ভবন আছে, তারা সেই দরখাস্তগুলি পরীক্ষা করবেন, পরীক্ষা করে ব্যাংকে পাঠাবেন এবং ব্যাংক তোমাদিকে ডাকবেন। ব্যাংকের সঙ্গে ঋণ দেবার ব্যাপারটা তোমাদের ফাইসালা হবে, এবং আমরা একটাই জানি যে তোমাদের নামে ঋণ হবে, কিন্তু তোমাদের সঙ্গে একজন কো বড়োয়ার থাকতে হবে। সেই কো বড়োয়ার হচ্ছেন তোমাদের গার্জেন, তোমাদের বাবা হতে পারেন, মা হতে পারেন, বা অন্য যিনি গার্জেন আছেন তিনি হতে পারেন।
সেই রকম ফর্ম আছে, তোমরা ফর্মগুলিকে ফিল আপ করবে, ভালো করে দেখবে এবং তোমাদের সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে ঠিক মতন। রাজেন বাবু সবকিছু বুঝিয়ে দেবেন এবং কলেজের ডকুমেন্ট বা অন্যান্য তোমাদের যে তোমার ভোটার কার্ড, ভোটার আইডি, আধার কার্ড, বাবার যদি প্যান কার্ড থাকে সেইগুলি, তোমাদের প্যান কার্ড না থাকলে তার আন্ডারটেকিং, এই সমস্তগুলি একটা সাইজ ওরা করে দিয়েছে। সেই পিডিএফ ফর্মে নিয়ে গিয়ে তোমাদের আপলোড করতে হবে নির্ধারিত জায়গায়। তোমরা ফর্মটা দেখলেই বুঝতে পারবে। আমরা আশা করব যে আমাদের কলেজের ছাত্রছাত্রীরা অধিকতর সংখ্যায় এই সুবিধাটি গ্রহণ করবে, কারণ তোমরা ঋণ নেবার থেকে তোমাদের বলাই আছে, সরকার বলে দিয়েছেন যে 15 বছরের মধ্যে ঋণটি শোধ করতে হবে, সেটি তোমাদের ব্যাংক বলে দেবে। তোমরা আমাদের কলেজের ছাত্র বা ছাত্রী, আমরা চাইব যে তোমাদের ভবিষ্যৎ জীবন সুখের হোক, আনন্দের হোক। আমরা অতিমারী পরিস্থিতিতেও তোমরা আমাদের অনলাইনের মাধ্যমে আমরা ক্লাস চালিয়ে যাচ্ছি এবং যত রকম ভাবে আমাদের সুবিধা দেওয়া যায় আমাদের মাস্টারমশাইরা দিচ্ছেন, আমাদের ছাত্রছাত্রীরা দিচ্ছেন, নিচ্ছেন, জিজ্ঞাসা করছেন, টেলিফোন করছেন এবং ফর্ম ফিল আপ থেকে আরম্ভ করে পরীক্ষা দেওয়া সবটাই অনলাইন হচ্ছে। কতদিন অনলাইন ব্যবস্থাটা চলবে আমরা এখনই বুঝতে পারছি না, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা চাই যে তোমাদের সমাজ জীবন, তোমাদের পারিবারিক জীবন আনন্দের হয়ে উঠুক। স্বপ্ন নিয়ে তোমরা যে তোমাদের ভবিষ্যৎ পথ চলা শুরু করেছো, সেইটা তোমাদের স্বপ্ন সার্থক হোক। আমি আশা করব যে আমাদের কলেজের প্রত্যেকটি ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গ সরকারের যে এই নতুন উদ্যোগ, নবতম উদ্যোগ, সেই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে এগিয়ে আসবে। আমি সবাইকে তোমাদের যাত্রাপথে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং পরবর্তীকালে বিস্তারিত ব্যাখ্যা রাখার জন্য আমাদের এই স্টুডেন্টস কার্ড, ক্রেডিট কার্ডের যে যিনি নোডাল অফিসার আছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ মুখার্জি, বাংলার অধ্যাপক, তিনি অত্যন্ত অনেক দিনের পুরনো অধ্যাপক, শিক্ষক, তিনি অনেক বিস্তারিত ভাবে তোমাদের বুঝিয়ে দেবেন। তার কাছে আমি আমার মানে পরবর্তী বক্তা হিসেবে তার কাছে আমি মাইক্রোফোন বা আমাদের এই যে মানে ভার্চুয়াল মিটিং এর ব্যাপার করছি। নমস্কার, শুভেচ্ছা। স্যারকে প্রণাম, ধন্যবাদ স্যার। স্যার পুরো জিনিসটাই সংক্ষেপে তোমাদের কাছে তুলে ধরেছেন। এবার আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের যে মূল বিষয় সেই জায়গাগুলোতে চলে যাব। তার আগে এই মিটিংয়ে উপস্থিত আমার সহকর্মীদেরকে নমস্কার জানাচ্ছি, ছেলেদের শুভেচ্ছা। এবার আমরা শুরু করি কিভাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড জায়গায় আমরা যাব। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে 4টি ধাপ আছে। একটি হচ্ছে অ্যাপ্লাই, তারপরের ধাপটি হচ্ছে হেড অফ ইনস্টিটিউশন এবং তৃতীয় ধাপ যেটি সেটি ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন দেখবেন। শেষ ধাপটি ব্যাংকের ধাপ। তোমাদের যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন করবার জন্য প্রথম রেজিস্ট্রেশনের জায়গায় যেতে হবে। রেজিস্ট্রেশন করা যাবে, তার জন্য 3টি ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে। এটা তোমরা যখনই সেই ওয়েবসাইটে যাবে। হ্যাঁ হ্যাঁ বলুন। মানে ডাবল সাউন্ড আসছে, সেটা অনেকেই স্যারের সঙ্গেও বলছিল, আমি স্যারকে আর করতে পারছিলাম না। ডাবল সাউন্ড আসছে। আপনি কি কলেজে আছেন? হ্যাঁ আমি কলেজে আছি। ও তাহলে একটু দূরে যান, মানে আর একটু স্যারের কাছাকাছি আছে।
হ্যাঁ হ্যাঁ স্যারের কাছাকাছি আছে। ওই জন্য ডাবল সাউন্ড আসছে, মানে স্যারের মাইক্রোফোনের তাও অন আছে তো, আর আপনারটাও তখন অন ছিল, ডাবল সাউন্ড আসছে। আপনি একটু দূরে সরে যান, আর আপনার মাইক্রোফোনটা মিউট করতে হবে, স্যারের মাইক্রোফোনটা মিউট করতে হবে। হ্যাঁ, এবারে বলুন স্যার, এবার রাজেন্দ্র দা বলুন। হ্যাঁ যেটা বলছিলাম শোনা যাচ্ছে এবার? হ্যাঁ, এবারে ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইট ঠিকানা, সেই ওয়েবসাইট ঠিকানা সেটা আমরা কলেজ ওয়েবসাইটে আমরা দিয়ে দেবো, বা আমি এখনই সেটা বলে দিতে পারি। 3টে ওয়েবসাইট ঠিকানা আছে। প্রথমটা হচ্ছে www.wb.gov.in। দ্বিতীয় নম্বর যেটি ওয়েবসাইট ঠিকানা সেটি হচ্ছে https://BANGLARUCHISA/wb.gov.in। তৃতীয় যেটি ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে সেটি https://wbsec.wb.gov.in। এই ঠিকানাগুলিতে ক্লিক করলেই স্টুডেন্টস ক্রেডিট কার্ড সেকশনে প্রথম যেতে হবে। সেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড সেকশনে গেলে প্রথম যেটি করতে হবে, একজন স্টুডেন্টকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য কতগুলি তথ্য সেখানে দিতে হবে। ফর্ম খুললেই তোমরা সেই তথ্যগুলি কি দিতে হবে সেটি পাবে। কিন্তু সবার আগে আমি যেটি বলবো যে মোটামুটিভাবে কতগুলি তথ্য তোমাদের হাতের কাছে তোমরা নিয়ে রাখবে, যেগুলি এই ফর্ম ফিল আপ করবার সময় আবশ্যিকভাবে প্রয়োজন। সেটি হচ্ছে অ্যাপ্লিক্যান্ট বা ছাত্র বা ছাত্রীর রঙিন ফটো, অভিভাবকের রঙিন ফটো, তারপর যেটা লাগবে সেটা হচ্ছে ছাত্রছাত্রীর সিগনেচার, স্বাক্ষর, অভিভাবকের স্বাক্ষর। এগুলোর নির্দিষ্ট আয়তন আছে, এগুলো সবগুলো আপলোড করতে হবে ফর্মের মধ্যে। সুতরাং সেই জায়গাগুলি স্ক্যান করে সেই নির্দিষ্ট আয়তনে মধ্যে এই তথ্যগুলিকে রেডি রাখতে হবে। আরও যে তথ্যগুলি নিজের কাছে রাখতে হবে সেটি হচ্ছে আধার কার্ড। ছাত্র বা ছাত্রী আধার কার্ড লাগবে, যদি না থাকে তাহলে সেক্ষেত্রে মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটি প্রয়োজন হবে। অভিভাবকের ঠিকানার প্রমাণপত্র লাগবে। ছাত্রছাত্রীর ভর্তির কাগজ লাগবে। ছাত্রছাত্রীর প্যান কার্ড, অভিভাবকের প্যান কার্ড। যদি প্যান কার্ড না থাকে সেক্ষেত্রে একটা আন্ডারটেকিং দিতে হবে, যে আন্ডারটেকিংটা ফর্ম ফিল আপের সময়েই ওখানে আসবে এবং সেটিকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে তারপর সেখানে সিগনেচার করে সেটিকে আপলোড করতে হবে। কোর্স ফি বা টিউশন ফি সংক্রান্ত যে কলেজ ব্রোশিওর, সেই ব্রোশিওরের পাতাটি লাগবে। ছাত্রছাত্রীর জন্ম তারিখের প্রমাণপত্র লাগবে। মোবাইল নাম্বার নিজের এবং অভিভাবকের দুজনেরই
ফর্ম ফিল আপের সময় লাগবে এবং নিজের মোবাইলটি সঙ্গে রাখতে হবে, কারণ এই মোবাইলেই ওটিপি আসবে, যে ওটিপির মাধ্যমে রেজিস্ট্রেশন কাজটি সম্পূর্ণ হবে। এছাড়াও যেটি রেডি রাখতে হবে সেটি হচ্ছে ছাত্র ছাত্রী এবং অভিভাবকের দুজনেরই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, শাখার নাম আর আইএফএস কোড, এইগুলো কিন্তু রেজিস্ট্রেশন করতে যাবার আগেই নিজেদের কাছে প্রস্তুত রাখতে হবে। যখন তোমরা রেজিস্ট্রেশন করবে, সেই রেজিস্ট্রেশনের সময় বেসিক ডিটেলস যেগুলো আছে সেগুলো আপলোড করতে হবে, আপলোড নয়, সেগুলো ফিল আপ করতে হবে ফর্মে। সেখানে থাকবে নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, আধার কার্ড আছে কি না, যদি থাকে তাহলে তার নাম্বার। তারপর যেটা আছে সেটা হচ্ছে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি। এই প্রেজেন্ট কোর্স অফ স্টাডি আমাদের ক্ষেত্রে বিএ হবে, ব্যাচেলার অফ আর্টস। তারপর প্রোগ্রাম নেম, স্টেট অফ ইনস্টিটিউশন, ডিস্ট্রিক্ট অফ ইনস্টিটিউশন, নেম অফ ইনস্টিটিউশন, এইগুলো ফিল আপ করার পর ছাত্র বা ছাত্রীকে মোবাইলের নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে। ইমেল আইডিটা দুবার দিতে হবে, কিন্তু কোনোবারেই কপি পেস্ট করা যাবে না, লিখে দিতে হবে। তারপর পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যেভাবে ওখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলা আছে সেভাবেই পাসওয়ার্ড ক্রিয়েট করবে। এই পাসওয়ার্ডটি ইমেল আইডির পাসওয়ার্ড নয়, এমন পাসওয়ার্ড দেবে যে পাসওয়ার্ড কিন্তু পরবর্তীকালে প্রত্যেকটি ক্ষেত্রেই এই স্টুডেন্ট ক্রেডিটস কার্ডে লগ ইন করতে গেলে সেই পাসওয়ার্ড কিন্তু লাগবে। যদিও স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ড ভুলে গেলে সেটিকে আবার ফিরে পাবার পদ্ধতি আছে, কিন্তু সে জায়গায় না যাওয়াই ভালো। সুতরাং পাসওয়ার্ড যখন ক্রিয়েট হবে, তোমরা যখন পাসওয়ার্ড ক্রিয়েট করবে তখন সেই পাসওয়ার্ড কোনো একটা জায়গায় লিখে রাখবে। এইভাবে যখন তোমাদের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ হবে তখন তোমাদের মোবাইলে একটি ওটিপি আসবে। ওটিপি দিয়ে ভেরিফাই করলেই তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। স্ক্রিনে রেজিস্ট্রেশন সাকসেসফুল বলে তোমরা মেসেজ দেখতে পাবে। সঙ্গে সঙ্গে একটি রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হবে। এই রেজিস্ট্রেশন নাম্বারটি তোমাদের ভবিষ্যতে ইউজার আইডি হিসাবে ব্যবহার করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদেরকে স্টুডেন্ট লগ ইনে যেতে হবে। এই স্টুডেন্ট লগ ইনে গেলেই তোমরা অ্যাপ্লিকেশনের মূল পর্বে তোমরা প্রবেশ করতে পারবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদেরকে লগ ইন করতে হবে। সেখানে যে নেক্সট পেজ থাকবে সেখানে দেখবে বাম দিকে রেজিস্ট্রেশন নম্বর এবং তোমার যে কন্ট্যাক্ট নম্বর সেটি লেখা থাকবে। সেই বাম দিকেই অ্যাপ্লাই লোনে ক্লিক করলে তুমি নেক্সট অ্যাপ্লিকেশন এর জায়গায় পৌঁছাবে। আর এই পাতাতেই, এই পেজেই তুমি রেজিস্ট্রেশন ডান এই লেখাটি তুমি দেখতে পাবে। এর পরের যে পাতাটি খুলে গেল
সেগুলি যথাযথভাবে পূরণ করতে হবে। বেশ কিছু তথ্য তোমরা যে রেজিস্ট্রেশন করেছো সেই রেজিস্ট্রেশনের জায়গা থেকে অটো ফিল আপ হয়ে থাকে, কিন্তু যেগুলি ফাঁকা থাকবে সেগুলি তোমরা পূরণ করবে। এখানেই প্যান নাম্বার দেওয়ার ব্যাপার আছে। প্যান নাম্বার যদি না থাকে, আমি আগেই বলেছি এ বিষয়ে একটি আন্ডারটেকিং ডাউনলোড করতে হবে এবং সেটি সই করে পরে যেখানে তোমাদের বিভিন্ন তথ্য আপলোড করতে হবে সেখানে তার সঙ্গে এটিকে আপলোড করতে হবে। পরের পাতায় তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং কোর্স অ্যান্ড ইনকাম এর ডিটেলস জানাতে হবে। এখানে তোমাদের প্রথম যেটি জানাতে হবে সেটি হচ্ছে তুমি যে বিধানসভা কেন্দ্রে বসবাস করো সেই বিধানসভা কেন্দ্রের নাম। তাছাড়াও যে অ্যাড্রেসের ফাঁকা ঘরগুলো থাকবে সেগুলো ঠিক পূরণ করবে। আর এই পাতাতেই কোর্স এবং কোর্স ফি যেটি আছে সেটি ঠিকভাবে পূরণ করবে। আমাদের কাছে যে কয়েকটি অ্যাপ্লিকেশন এসেছে সেখানে আমরা এই জায়গাটিতে অনেক গরমিল দেখতে পাচ্ছি। ইয়ার অফ কমেন্সমেন্ট এবং ইয়ার অফ কমপ্লিশন এটির মধ্যে ব্যবধান 3 বছরের হবে। কোনো অ্যাপ্লিকেশনে এটি কেবলমাত্র ব্যবধানটা 1 বছরের দেখানো আছে। এই জায়গাগুলো ঠিকভাবে ফিল আপ না করলে আমাদের পক্ষে ভেরিফাই করে এটিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো সম্ভব হবে না। পরবর্তী পোর্শনে ব্যাংক ডিটেলসের জায়গা আছে, অর্থাৎ তোমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কো বরোয়ারের যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের ব্রাঞ্চ, আইএফএস কোড, এইগুলো এখানে দিতে হবে। তারপরের সেকশনটা হচ্ছে আপলোড সেকশন, অর্থাৎ এখানে তুমি যে তথ্যগুলো আগে অ্যাপ্লিকেশনে জানিয়েছো তার প্রমাণস্বরূপ কিছু তথ্য আপলোড করতে হবে। তার মধ্যে অবশ্যই থাকবে তোমার এবং অভিভাবকের রঙিন ফটো, তোমার এবং অভিভাবকের স্বাক্ষর, তোমার আধার কার্ড বা স্কুল ফাইনালের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অভিভাবকের ঠিকানার প্রমাণপত্র, ছাত্রছাত্রীর ভর্তির কাগজ, ছাত্রছাত্রীর প্যান কার্ড, অভিভাবকের প্যান কার্ড এবং কোর্স ফি বা টিউশন ফি সংক্রান্ত নির্দিষ্ট পেজ, যেখানে পরিষ্কারভাবে কোর্স ফি বা টিউশন ফি এর বিষয়টি উল্লেখ থাকবে। এইভাবে সমস্ত বিষয়টি সম্পন্ন হবার পর অ্যাপ্লিকেশন প্রোফাইল ভিউ পেজ আসবে। ইতিমধ্যে যে পাতাগুলি তোমরা পূর্ণ করেছো, যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তাহলে সেটিকে সেই নির্দিষ্ট পাতায় ফিরে যাবার জন্য সুযোগ আছে। সমস্ত সঠিকভাবে পূরণ করবার পর তোমরা ফাইনাল সাবমিশন ক্লিক করলে সেটা সাবমিট হবে। এই সাবমিশন যখন কমপ্লিট হবে তখন তোমরা আবার
ড্যাশবোর্ডে তোমাদের পুরো বিষয়টা দেখতে পাবে। ড্যাশবোর্ডে তোমাদের অ্যাপ্লিকেশন যে ইনস্টিটিউশনের কাছে পৌঁছেছে সেটা তোমরা বুঝতে পারবে, এবং ওই ড্যাশবোর্ডে গেলেই তোমরা যখন পরবর্তীকালে স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে যাবে, তখন ওই ড্যাশবোর্ড থেকেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের অ্যাপ্লিকেশনের অবস্থানটা কোথায়, কি হয়েছে। যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন আবার তোমাদের কাছে ফেরত পাঠানো হবে। সেই অ্যাপ্লিকেশন ফেরত গেলে তখন ওই ড্যাশবোর্ডেই নিচের বাম দিকের নিচের দিকে দেখবে একটা এডিট অপশন আছে। সেই এডিট অপশনে গিয়ে তোমাদের যে ভুল চিহ্নিত করা হয়েছে সেই ভুলগুলিকে তোমরা সংশোধন করে আবার সেটিকে পুনরায় সাবমিট করতে পারবে। এবার লোনের জায়গাটাতে যাই। স্যার আগেই বলেছেন যে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যাতে কোনো অসুবিধার সৃষ্টি না হয় তার জন্য এই লোনের ব্যবস্থা করা হচ্ছে। এই লোনের ইন্টারেস্ট রেট 4%, 4%। এই ইন্টারেস্ট রেটটি 3% হয়ে যাবে যদি তোমরা লোন নেওয়ার পর থেকেই শুধু ইন্টারেস্টই শোধ করতে থাকো। তোমাদের এই লোনের ঊর্ধ্বসীমা 10 লক্ষ টাকা, কিন্তু নিম্নতম কোনো সীমা নেই। এর অর্থ এই নয় যে প্রত্যেকেই তোমরা 10 লক্ষ টাকা করে লোন পাবে। লোনটা নির্ভর করবে তোমাদের কোর্স ফি এর ওপরে। অর্থাৎ কলেজের যে কোর্স ফি, সেই কোর্স ফিটার 70% ধরে তোমাদেরকে 100% লোন দেওয়া হবে। অর্থাৎ তোমরা যা লোন নেবে তার 70% হচ্ছে কোর্স ফি, আর 30% হচ্ছে তোমাদের নন ইনস্টিটিউশনাল এক্সপেন্সেস। অর্থাৎ টোটাল লোনটিকে দুটি ভাগে ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে ইনস্টিটিউশনাল এক্সপেন্সেস, আর একটি হচ্ছে নন ইনস্টিটিউশনাল এক্সপেন্সেস। তার মধ্যে এই ইনস্টিটিউশনাল এক্সপেন্সেসটা হবে 70% এবং নন ইনস্টিটিউশনাল এক্সপেন্সটা হবে 30%। এ প্রসঙ্গে বলার ব্যাপার এই যে লোনটি যে এই মুহূর্তেই অ্যাভেল করতে হবে তা নয়। তোমার যখন প্রয়োজন হবে তখনই তুমি এই লোনটি অ্যাক্সেস করতে পারবে, অ্যাভেল করতে পারবে। মনে রাখবে যে তোমাদের যে লোন হবে সেই লোনের অ্যামাউন্টের যেটা বললাম 70% ইনস্টিটিউশনাল এক্সপেন্সেস, সেটি কিন্তু সরাসরি কলেজের অ্যাকাউন্টে, ইনস্টিটিউশনের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তোমাদের যে অ্যাকাউন্ট দেওয়া হচ্ছে সেই অ্যাকাউন্টে ঢুকবে 30%। এই 30% কিভাবে খরচ করবে তারও নির্দেশিকা সেখানে আছে। %30 যে তোমাদের অ্যাকাউন্টে ঢুকেছে সেখানে তোমরা সেই পয়সাটিকে বইপত্র, ল্যাপটপ বা ইত্যাদি যেগুলো প্রয়োজনীয় সামগ্রী
পড়বার জন্য যে প্রয়োজনীয় সামগ্রী সেগুলি ক্রয় করার কাজে ব্যবহার করতে পারবে। আরও একটা তথ্য এই যে তোমরা যদি বাইরে হোস্টেলে বা মেসে থেকে পড়াশুনো করো, সেই বাইরে থাকার খরচও এই 30% থেকে তোমরা ব্যবহার করতে পারবে। কিন্তু সেই 30%-এর মধ্যে 20%ই কেবল ব্যবহার করা যাবে, তার বেশি নয়। যখন তোমাদের লোন 4 লাখ টাকা পর্যন্ত, তখন সেই লোনের ক্ষেত্রে কোনো মার্জিন মানি থাকবে না। কিন্তু 4 লক্ষ টাকার বেশি হলে 5% মার্জিন মানি রাখতে হবে। এই মার্জিন মানিটা তোমরা যারা স্কলারশিপ পাও, সেই স্কলারশিপের অর্থকেও ব্যবহার করতে পারো এই মার্জিন মানি দেখানোর ক্ষেত্রে। যে লোন তোমরা পেলে সেই লোন তোমরা 15 বছর ধরে শোধ করতে পারবে। 15 বছরটা এইভাবে কাউন্ট হবে যে তোমাদের কোর্স শেষ হয়ে গেল, তারপরে তোমার চাকরি পাওয়া বা 1 বছর, যেটা কম সময়, সেইখান থেকে তোমাদের লোন শোধ করার প্রক্রিয়া শুরু হবে। এইখান থেকেই তোমরা 15 বছর সময় পাবে লোন শোধ করার ক্ষেত্রে। এই লোন শোধ করা সংক্রান্ত বা এই প্রজেক্ট সম্পর্কে তোমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড সাইটে গিয়ে একটা ডাউনলোড সেকশন আছে, সেই সেকশনে স্কিম গাইডলাইন এই জায়গায় ক্লিক করলে সেখানে গেজেটে প্রকাশিত একটি নোটিফিকেশন তোমরা দেখতে পাবে। এই গেজেটে প্রকাশিত নোটিফিকেশনে সমস্ত বিষয়গুলি পরিষ্কারভাবে ব্যাখ্যা করা আছে। এমনকি সেখানে তোমরা এই লোনের অর্থ কিভাবে শোধ করবে সেই বিষয়টিও উল্লেখ করা আছে। এখন আমরা বললাম যে তোমাদের কোর্স ফির ব্যাপার, ইনস্টিটিউশনাল এক্সপেন্স যেটা, সেখানে মূলত হচ্ছে কোর্স ফি। এই কোর্স ফির মধ্যে কি কি থাকবে? সেই কোর্স ফির মধ্যে থাকবে টিউশন ফি, এক্সামিনেশন ফিজ, ল্যাবরেটরি ফিজ, কস্ট ডিপোজিট, যেটা ইনস্টিটিউশন ছাত্র বা ছাত্রীদের কাছ থেকে গ্রহণ করে, তার সবটাই এই কোর্স ফির মধ্যে অন্তর্ভুক্ত হবে। আর আরেকটি বিষয় ব্যাখ্যা করি, বলে নিই একটু, সেটি হচ্ছে আমাদের কলেজের ক্ষেত্রে ভর্তির জন্য যে ফিজ স্ট্রাকচার আছে সেটি হচ্ছে বিএ জেনারেলের 1390 টাকা ভর্তি হওয়ার সময় নেওয়া হয়। এর মধ্যে 2 মাসের টিউশন ফি ধরা থাকে, অর্থাৎ আরও 10 মাসের টিউশন ফি যুক্ত হবে। সেক্ষেত্রে মোটামুটিভাবে 1890 টাকা ফার্স্ট ইয়ারে জমা দিতে হয় কলেজের ফিজ বাবদ। এই 1890 টাকা আমরা যদি 1890 টাকাকে যদি 70% ধরি, তাহলে
দেখা যাবে যে মোটামুটিভাবে ফার্স্ট ইয়ারের জন্য 2700 টাকা পর্যন্ত আমরা লোন পেতে পারি। এবং এটি যেহেতু আমাদের কোর্সটি 3 বছরের, সেই জন্য 2700 গণিত 3 মোটামুটি একটা হিসাব, এই হিসাবটা আরও মাইনিউটলি করতে হবে, আমি মোটামুটি একটা বললাম। 2700 গণিত 3 এই টাকাটাই তোমরা লোন হিসাবে পাবে। এইটা হচ্ছে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের পুরো নিয়মাবলী। এবার যদি কারোর কোনো প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, তাহলে তারা সেই প্রশ্ন বলতে পারো, আমরা তার উত্তর দেব। হ্যাঁ ম্যাডাম, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে তাহলে। হ্যালো, বলছি। হ্যাঁ রাজেন্দ্র দা, শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে তো? হ্যাঁ শোনা যাচ্ছে। একদম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। ছাত্রছাত্রী বা অন্য কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে একটু জিজ্ঞাসা করতে পারো। আমিনুল দা। হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ, যদি কিছু প্রশ্ন থাকে ছেলেদেরকে একটু বলুন। অবশ্যই সবাই হ্যাঁ, শুনতে সেটাই। পাচ্ছি যারা আছে। সেটাই, মানে ছেলেদের তরফ থেকে তোমাদের যদি ব্যক্তিগতভাবে কোনো কিছু জানার থাকে, রাজেন্দ্র দা তো তোমাদের রাজেন্দ্র স্যার পুরো বিষয়টাই তোমাদের সামনে তুলে ধরলেন। এরপর তোমাদেরও হয়তো অনেক বিষয়ে অস্পষ্টতা থেকে যেতেই পারে। তো তোমাদের যদি কোনো বিষয়ে মানে বিশেষভাবে জানার প্রয়োজন থাকে, তাহলে তোমরা স্যারকে সেটা জানো, প্রশ্ন করো। স্যারের কাছে নিশ্চয়ই সেই উত্তর থাকবে এবং স্যার তোমাদের সেটা জানাবেন। একজন চ্যাট বক্সে একজন প্রশ্ন করেছে যে হ্যাঁ, বলুন। রেজিস্ট্রেশনটা তো সবাইকেই করতে হবে, এটা পূর্বাশা গোস্বামী। না, হ্যাঁ বলি, রেজিস্ট্রেশনটা সবাইকেই করার দরকার নেই, কারণ রেজিস্ট্রেশনের সময়েই কিন্তু তুমি কোন কোর্সে তুমি আছো, ভর্তি হয়েছো, সেটা জানতে চাইবে। ফলে আমার মনে হয় যে লোন নেবে তারই রেজিস্ট্রেশনটা তখনই করা উচিত। ভবিষ্যতে যখন মাস্টার ডিগ্রিতে যখন যদি কেউ লোন নিতে চায়, তাহলে সে তখন পিজি লেভেলে রেজিস্ট্রেশনটা করতে পারবে। আর এটার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই যে গ্র্যাজুয়েশন পড়তে পড়তেই তাকে রেজিস্ট্রেশন করতে হবে, তা নইলে সে পরবর্তীকালে সেই লোনটা অ্যাভেল করতে পারবে না, এরকম নয়। যে কোনো জায়গায় সে এই অ্যাপ্লিকেশন করতে পারবে, স্টুডেন্টস ক্রেডিট কার্ডের সুযোগ নিতে পারবে এবং তার পড়াশুনোকে এগিয়ে নিয়ে যেতে পারবে। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ স্যার, নমস্কার। হুম। স্যার বলছিলাম যে এটা কি মানে একটা ধাপ শেষ হবে, মানে আমাদের পড়ার যে আমরা এখন ফার্স্ট ইয়ারে পড়ছি, তো এই ফার্স্ট ইয়ারে এটা কমপ্লিট হবে, তারপরে কি এই ক্রেডিট কার্ডের এটা ফর্ম ফিল আপ করবো, না মানে মানে পড়তে পড়তে এটা করা যেতে পারে? এই জিনিসটা যদি একটু বলেন। যে কোনো সময় তুমি ক্রেডিট কার্ডের অ্যাপ্লাই করতে পারো, কিন্তু অ্যাপ্লাই যখন করবে তখন তোমাকে কোনো ইনস্টিটিউশনের, আমি আমার ইনস্টিটিউশনের কথা বলছি না, যে কোনো ইনস্টিটিউশনের যার মাধ্যমে তুমি লোনটা অ্যাপ্লাই করবে, সেই ইনস্টিটিউশনের নথিভুক্ত ছাত্র হতে হবে। রাজেন্দ্রদা কয়েকজন চ্যাট বক্সে কোয়েশ্চেন করেছে, একজন লিখেছে শান্তনু মণ্ডল, তিনি বলেছেন যে ডার্ক সাইডটা বললে একটু ভালো হতো, লিখেছে ডার্ক সাইড একটু বলে দিলে ভালো হয়, আর আমি 1 বছরের মধ্যে জব না পাই তাহলে কি হবে, সেই সম্পর্কে একজন জানতে চেয়েছে। ডার্ক সাইড, ওই ডার্ক সাইড ব্যাপারটা বুঝলাম না, ওটা কি বলতে চাইছি? ডার্ক সাইড মানে এর হয়তো কিছু মানে অসুবিধার কথা হয়তো বলতে চাইছে। শান্তনু মণ্ডল, তুমি কি আছো এখানে? শান্তনু মণ্ডল, আচ্ছা, ও বলেছে 1 বছরের মধ্যে জব না পাই তাহলে কি হবে।
এই বিষয়টা পরিষ্কারভাবে রিপেমেন্টের জায়গাটাতে বলা আছে, যেটি ওই গেজেটে যে নোটিফিকেশনটার কথা বললাম আমি, যেটি ওই ডাউনলোড সেকশনে গিয়ে দেখতে হবে, সেখান থেকে তোমরা পড়লে পরে ওই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আর এর ডার্ক সাইডের ব্যাপারটা তো এক্ষুনি বলা যাবে না। প্রথম কথা হচ্ছে যে এটা তো তোমাদের সুবিধার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী তোমাদের কাছে নিয়ে এসছেন, তাহলে এখানে ডার্ক সাইড থাকার কথা নয়। শান্তনু মণ্ডল, ডার্ক সাইড বলতে কি বলতে চাইছো বলো একবার, কি জানতে চাইছো? হ্যালো হ্যালো শান্তনু। হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলো। ডার্ক সাইড হ্যাঁ, ma'am। বলতে কি বলতে চাইছো বলো একবার। ডার্ক সাইড বলতে কি বলতে চাইছো? কোনো অসুবিধার কিছু বলতে চাইছো নাকি? তোমার কথা শোনা যাচ্ছে না, তুমি কি মিউট করে রেখেছো? না, মিউট নেই, কিন্তু ওর কথাটা ইয়ে আসছে হচ্ছে। না, আসছে না। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। আরেকজন কানন সাহা সে জিজ্ঞেস করেছে, না তার আগে বনামি দা লিখেছে, স্যার ইন্টারেস্টটা কখন থেকে শুরু হবে? ইন্টারেস্টটা লোন নেওয়ার পর থেকেই তুমি শুধু ইন্টারেস্টটা দিয়ে দিতে পারো। সেই ইন্টারেস্টটা যদি তোমার পড়া চলাকালীনই তুমি যদি দিতে থাকো, তাহলে সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট যেটা বললাম 4%, সেটা কিন্তু আলটিমেটলি কমে 3% হয়ে যাবে। যেহেতু তুমি প্রথম থেকেই ইন্টারেস্ট দিচ্ছ, সেই জন্য সেক্ষেত্রে তোমাকে 1% সাবসিডি দেওয়া হবে। আর যদি তুমি পড়াশুনো শেষ করার পরে পেমেন্টে যাও, সেক্ষেত্রে তোমার ইন্টারেস্টটা 4% হবে। আরেকটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, সাধারণত ব্যাংকের লোনের ইন্টারেস্ট চক্রবৃদ্ধি হারে হয়। এখানে তোমাদের ইন্টারেস্টটা সরল সুদে নেওয়া। আরেকজন জিজ্ঞেস করেছে, কানন সাহা লিখেছে 20% টাকাটার যে আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে, সেটাকে তুলতে হলে তার কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে? প্রথম কথা হচ্ছে যে 20% টাকা নয়, তোমাদেরকে 30% টাকা দেওয়া হবে। 70% কলেজের অ্যাকাউন্টে আসবে কোর্স ফি হিসাবে, আর 30% টাকা তোমাদের দেওয়া হবে। এবার টার্মস অ্যান্ড কন্ডিশন যা হবে সেটা তোমাদের ব্যাংকের সঙ্গে, এখানে ইনস্টিটিউশনের কোনো ভূমিকা নাই। ইনস্টিটিউশন কেবল তোমাদেরকে সার্টিফাই করবে যে তোমাদের কোর্স ফিটা যেটা লিখেছো তোমরা সেটা ঠিক, এবং তুমি এই ইনস্টিটিউশনের ছাত্র, এটাই সার্টিফাই করবে। বাকি যা হবার তোমাদের সঙ্গে ব্যাংকের চুক্তি হবে, ব্যাংক তোমাদেরকে এই বিষয়টা পরিষ্কার করবে। আরেকজন পাপিয়া দত্ত সে লিখেছে যে, স্যার আমাদের যাদের সিস্টেম চলছে তাদের আর কিছু দিনের মধ্যেই গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে, তাহলে আমরা কখন অ্যাপ্লাই করব? এমএ বিএড এর অ্যাডমিশনে যাওয়ার পর? হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে যেহেতু 6th সেমে যারা ছাত্রছাত্রী তারা ইতিমধ্যেই কলেজের কোর্স ফি সংক্রান্ত সমস্ত পাওনা তারা দিয়ে দিয়েছো, ফলে তাদের আর এই জায়গায় অ্যাপ্লাই করাটা একটু অসুবিধার ব্যাপার। কারণ তোমরা যে লোন নেবে তার 70% টাকা কিন্তু কলেজের অ্যাকাউন্টে চলে আসবে, সেই টাকাটা ফেরত দেওয়া খুব ডিফিকাল্ট। ফলে আমার মনে হয় 6th সেমের ছাত্রছাত্রীদের এই জায়গায় অ্যাপ্লাই না করাই ভালো, তাতে হ্যারাসমেন্টটা বেশি হবে। বরং তাদের ক্ষেত্রে তারা যখন পরবর্তীকালে বিএড বা মাস্টার ডিগ্রি করবে, তখন নতুন জায়গায় যেখানে যে ইনস্টিটিউশনে তারা অ্যাডমিশন নেবে, সেই জায়গা থেকেই অ্যাপ্লাইটা করলে তাদের উপকারটা অনেক বেশি, তারা অনেক বেশি হ্যারাসমেন্ট থেকে রেহাই পায়। আর একজন জিজ্ঞেস করছে, আমাদের শেখ আকাশমান আমাদের শতকরা 100 ভাগই কেন দেওয়া হবে না, শতকরা 30 ভাগ আমাদের দেবে কেন? এটা একটা প্রশ্ন। এটা সরকারি নিয়ম, এখানে আমাদের ইনস্টিটিউশনের কোনো ভূমিকা নেই। সরকারি যে স্কিম, সেই স্কিমের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ফলে এই বিষয়ে আমাদের কাছে কোনো উত্তর নেই। আরেকজন বলেছে যে ওই অনামি যেটা প্রশ্ন করেছিল আগে যে কখন থেকে ইন্টারেস্টটা দিতে হবে, সে আবার লিখেছে যে স্যার তাহলে তো আমাদের ইন্টারেস্টটাই প্রচুর হয়ে যাবে, এরকম লিখেছে।
সেটা তো হিসাবের ব্যাপার, সেটা ব্যাংক বুঝবে আর কি জিনিসটা। সেটাই। আর পূর্বাশা গোস্বামী লিখেছে, স্যার আমরা যদি ইন্টারেস্টটা দিতেই থাকি তাহলে তো অনেক ইন্টারেস্ট লাগবে, এরকম। না, ইন্টারেস্টটা দিতেই থাকি নয়, ইন্টারেস্টটা দেওয়ার পরে আরেকটা জায়গা তোমাদেরকে বলে নিই এই প্রসঙ্গে, যে কোনো সময় এই লোনটাকে কিন্তু বড়োয়ার রিপেমেন্ট করতে পারে। এরকম নয় যে তাকে 15 বছর ধরেই সেই লোনটা চালাতে হয়। যে কোনো সময় 1 বছর পরেই, লোন নেওয়ার 1 বছর পরেও সে কিন্তু টোটাল টাকাটা রিপেমেন্ট করতে পারে। এর কোনো বাধ্যবাধকতা নাই যে তাকে 15 বছর ধরে লোনটাকে ক্যারি করতে। তার একজন লিখছে শাকিল শেখ মমিন, সে লিখছে যে আমরা ফার্স্টটা লিখেছে, বুঝতে পারছি না, একটা সেমের জন্য বোধহয় সেম লিখেছে, সেমের জন্য ম্যাক্সিমাম টোটাল কত লোন পেতে পারি। এটাই ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করেছি। আমাদের যদি কলেজের ফিজ ইয়ারলি 1890 টাকা হয়, তাহলে ইয়ারলি আমরা 2700 টাকা মতন লোন পেতে পারি, এর বেশি পাবো না। হিসাবটা এইরকম যে আমাদের ইনস্টিটিউশনের যে কোর্স ফি সেইটি হবে 70%, এই 70% এই টাকাটা হলে 100% কত টাকা হয় এইটা হিসাব করলেই তোমরা সেটা বার করে নিতে পারবে। এই পর্যন্তই প্রশ্ন ছিল, আর কোনো প্রশ্ন এখন রাজেন্দ্র দা, হ্যাঁ বলুন। যে এক্ষেত্রে ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট কত হবে সেটা কি কিছু জানা গেছে? রেট অফ ইন্টারেস্ট বড়োয়ারকে 4%ই পে করতে হবে, বাড়তি যেটা লাগবে সেটা সরকার তার দায়িত্ব নেয়। বুঝতে পারলাম? আচ্ছা, টোটাল লোনের 4% শুধুমাত্র বরাবর দেবে? হ্যাঁ, বাকি আর কিছু লাগবে না। এমনকি ওই যে বললাম যে পড়তে পড়তে সে যদি লোনের ইন্টারেস্টটা শোধ করে তাহলেও কিন্তু সেই ইন্টারেস্টটা তখন 3% হয়ে যাবে। কি বললেন আরেকবার বলুন। যদি পড়াশুনো লোন নেওয়ার পর ধরা যাক প্রথম বছরেই সে লোন নিল, তো 3 বছর কি 4 বছর তার কোর্সটা চলছে, তো এই 4 বছর ধরে সে যদি ওই নেওয়া লোনের উপর ইন্টারেস্টটা পে করতে থাকে, কন্টিনিউ পে করতে থাকে, তাহলে সেক্ষেত্রে ওই ইন্টারেস্ট রেটটা কিন্তু আর 4% থাকবে না, তখন সেটা 3%। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে এটা অনেকটাই বেনিফিট পাবে ওরা। হ্যাঁ, এমনিতেই তো লোনের রেট অফ লোন ইন্টারেস্ট, লোনের রেট অফ ইন্টারেস্ট এমনিতেই হাই, সেক্ষেত্রে 4% রেট অফ ইন্টারেস্ট কম, তারপরেও ওইখানেও ওরা যদি ওই বড়োয়ার যদি শুধু ইন্টারেস্টটা পে করে যায় সেক্ষেত্রেও 3% চলে আসবে আর কি, সেটা তো আরও কমে। প্রশ্ন করছে রাজেন্দ্র দা যে স্যার আমার নার্সিং কোর্স অ্যাপ্লাই করা আছে, এই লোনটি কি আমি এর জন্য ব্যবহার করতে পারি? হ্যাঁ, নার্সিং কোর্সেও অ্যাপ্লাই হবে, কিন্তু সেটি আমাদের কলেজ থেকে হবে। নার্সিং কলেজে ভর্তি হবার পরে তাদের ইনস্টিটিউশন থেকে এই লোনটাকে অ্যাপ্লাই হবে। আর একজন বলেছে যে স্যার আমাদের তো 100% লোন শোধ করতে হবে প্লাস ইন্টারেস্ট। হ্যাঁ, সেটা ঠিকই। এমনিতেও যখন কলেজে তোমরা পড়াশুনো করো তখন কলেজের ফিজ তোমাদেরকেই দিতে হয়, এটা শুধুমাত্র আমাদের কলেজের ক্ষেত্রে নয়, সমস্ত জায়গাতেই তাই। সরকার সেই জায়গাটা মানে যাতে পয়সার অভাবে মেধাবী ছাত্রের পড়াশোনাটা বন্ধ না হয়ে যায়, তারা যাতে পড়াশোনাটা চালিয়ে যেতে পারে এবং প্রতিষ্ঠিত হতে পারে, সেই জন্যই খুব কম সুদে এই স্কিমটাকে নিয়ে এসেছে, যাতে ছাত্রছাত্রীদের সুবিধা। স্বাভাবিকভাবেই 100% যে লোন সেটা তো শোধ করতেই হবে। আর একজন বলছে যে লোন নেওয়ার পর যদি আমি রেগুলার কিছু করে টাকা জমা দিতে থাকি তাহলে কি হবে, নাকি একেবারেই পুরো টাকা দিতে হবে? না, একেবারেই পুরো টাকার কোনো ব্যাপার নেই। আমি বলেছি একবার যে প্রথম কথা হচ্ছে যে ইন্টারেস্টটা সে পড়তে পড়তে শোধ করতে পারে। আবার এটাও বলেছি যে বড়োয়ার হিসাবে বড়োয়ার তো থাকতেই হবে একজনকে, তিনি
তার বাবা মা বা লোকাল গার্জেন যিনি হন না কেন, সেই কো বরোয়ার কিন্তু 1 বছর পরেই গোটা লোনটাকেও শোধ করে দিতে পারে। সেক্ষেত্রে তাকে আর রেট অফ ইন্টারেস্টটা তো 15 বছর ধরে ইন্টারেস্টটা 15 বছর ধরে শোধ করতে হচ্ছে না। যেদিন শোধ করলো সেদিনই তার ঋণ মুক্তি হয়ে গেল। আর একজন জিজ্ঞেস করছে স্যার, তাহলে কলেজের ফিস তো আমাকে জমা দিতে হবে না? যদি লোন স্যাংশন হয় তাহলে সেক্ষেত্রে ডাইরেক্ট কলেজ অ্যাকাউন্টে তোমার সঙ্গে ব্যাংকে চুক্তি হওয়ার সঙ্গে সঙ্গেই কলেজ অ্যাকাউন্টে সেই টাকা চলে আসবে। ফলে কলেজকে তোমাকে আর কোনো পয়সা লাগবে না। একমাত্র ফর্ম ফিল আপের যে জায়গাগুলো রয়েছে সেইগুলো ছাড়া কলেজ ফিজের কোনো জায়গা লাগবে। ফর্ম ফিল আপ বলতে পারি ইউনিভার্সিটির যে চার্জগুলো আছে সেইগুলো এর মধ্যে ইনক্লুড হবে না। আচ্ছা, আর কি কারোর প্রশ্ন আছে? আচ্ছা, একজন প্রশ্ন করেছে রেজিস্ট্রেশনটা তো সবাইকে ডাইরেক্ট হয়ে গেছে এই প্রশ্নগুলো। তার কোনো প্রশ্ন একজন করেছে মানস গাঙ্গুলি, স্যার আপনি বললেন যে ইয়ার অফ কমেন্সমেন্ট অ্যান্ড ইয়ার অফ কমপ্লিমেন্টেশন, এই দুই যে ডিফারেন্সিয়েশন সেখানে 3 ইয়ার্স হবে। এই একটা কি কোর্স, এটা কি কোর্স যেমন ডিউরেশন সেই অনুযায়ী হবে? আমাদের কলেজে যখন গ্র্যাজুয়েশন করছি আমরা, তখন আমাদের কলেজের কোর্স ডিউরেশনটা 3 বছর। এবার কোথাও বিএড যদি কেউ করে সেক্ষেত্রে তার কোর্স ডিউরেশন 2 ইয়ার্স হবে। মাস্টার ডিগ্রি করলে সেক্ষেত্রে কোর্স ডিউরেশন 2 ইয়ার্স হবে। যে কোর্সে করছে সেই কোর্সের ডিউরেশনটা কত। আমাদের কলেজের ক্ষেত্রে একজন লিখেছে 1 বছরের, সেইটাই আমি উদাহরণ হিসেবে বললাম যে আমাদের কলেজের ক্ষেত্রে 1 বছরের ডিউরেশন, কোর্স ডিউরেশন হবে না। আর একজন লিখছে যে তৃপ্তি গড়াই, সে লিখছে যে স্যার আমার সেকেন্ড ইয়ার, এখন আমি যদি লোন নিই তাহলে এই এক বছর পর কি আমি মাস্টার্স ডিগ্রিতে কি আবার লোন নিতে পারবো তখন? এটা আমরা জিজ্ঞেস করেছিলাম, তাতে তারা আমাদের যে আলোচনা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে, তাতে তারা বলেছিলেন যে হ্যাঁ লোন নিতে পারবে। আর অদিতি দত্ত লিখছে স্যার আমি যদি এখন থেকেই ক্রেডিট কার্ডে অ্যাপ্লাই করে রাখি আর এখন যদি কোনো কাজে না লাগে, পরে প্রয়োজন পড়ে, তখন কি কার্ডটা ইউজ করতে পারবো? কার্ডটা দেওয়া হবে না। কার্ডটা তুমি যখন লোন অ্যাপ্লাই করবে তখনই তোমাকে কার্ড দেওয়া হবে। লোন ছাড়া শুধু রেজিস্ট্রেশন করলে কার্ড দেওয়া হবে না। এবং কার্ডটাতে তুমি যে অ্যামাউন্ট অ্যাভেল করতে পারবে সেটা ব্যাংক তোমাকে নির্দিষ্ট করে দেবে। সেটার কিন্তু কোনো নির্দিষ্ট সীমা নেই। এটা 10 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। কিন্তু কার্ডের লোন নেওয়ার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটা নির্ভর করবে তুমি কোন ইনস্টিটিউশনে পড়ছো, তোমার কোর্স ফি কত, তার উপর। ফলে এটাই ব্যাপার যে তুমি যখন লোন নেবে তখনই পুরো জিনিসটা করা ভালো। তোমার যখন লোনের প্রয়োজন হবে তখনই তোমার পুরো জিনিসটা করা ভালো। তা নইলে শুধু রেজিস্ট্রেশন করে রাখলে পরবর্তীকালে অনেক রকমের তথ্য ভ্রান্তির জায়গাতে চলে আসতে পারো। আছে একজন বলছে স্যার আমার নিজস্ব কোনো ফোন নেই, তাহলে কি লোন আমি ইউজ করতে পারি? আসলে ক্লাস করতে প্রবলেম হয়। এটা তো ভালো প্রশ্ন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে তোমার যে স্টুডেন্টদের জন্য যে লোন অ্যাপ্লাই করার জায়গাটা, আইডি আসা বা ওয়ান টাইম পাসওয়ার্ড আসা, সেটা টোটালটাই তোমার ফোনে আসবে।
তুমি সেই ফোনটা থেকেই, সেই ফোন নাম্বারটা থেকেই তুমি অ্যাক্সেস করতে পারবে লোনের অ্যাপ্লিকেশন কোথায় কি হয়ে আছে সেটা। ফলে নিজস্ব ফোন না হলে এটা কিন্তু অসুবিধা। আর একটু বলেছে যে স্যার লোন তো নেওয়ার সময় কোর্স ফিসটা তো ফিক্স থাকবে, কিন্তু বাকি 30%টা কি হিসাবে দেবে? বাকি 30% বলতে লোন ওই তোমার কোর্স ফির 30%, কোর্স ফির 30%। অনামিকা দাশগুপ্ত লিখেছে স্যার এই কার্ডটার ভ্যালিডিটি কতদিন পর্যন্ত থাকবে? যতদিন আমি স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করবো ততদিন? প্রথমেই বললাম যে কার্ডটার কিন্তু কোনো কার্ড দেওয়া হবে না। প্র্যাকটিক্যালি তুমি যখনই লোন পেলে সেইটাই তোমার কার্ড হিসাবে গণ্য হবে। আমাদের ডেবিট কার্ডের মতন আমরা যেমন এটিএম কার্ডে এটিএমে গিয়ে ব্যবহার করি অর্থ তোলার ক্ষেত্রে, সেরকম নয়। কেবল 30% যে টাকাটা তোমাদেরকে দেওয়া হবে সেই টাকাটাই তোমাদের অ্যাকাউন্টে জমা পড়বে, বাকি টাকা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে যাবে না, সরাসরি সেটা ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টে আসবে। ফলে এই কার্ডের যে লিমিট, সেই লিমিটটা তোমার এক একটা কোর্স শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হবে, এবং পরবর্তীকালে তুমি যদি অন্য কোর্সের ক্ষেত্রে লোন চাও তাহলে সেক্ষেত্রে সেই লিমিটটা আবার নতুন করে শুরু। আর কোনো প্রশ্ন নেই? আর কোনো প্রশ্ন নেই তো? হ্যাঁ এখানে চ্যাট বক্সে নেই। হ্যাঁ বলো। হ্যালো স্যার, আমি একটু আগে হ্যাঁ, বলছিলাম যে আমার নিজস্ব কোনো ফোন নেই, সেই জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। নিজস্ব কোনো ফোন না থাকলে যেটা সমস্যা সেটা হচ্ছে যে তোমাদেরকে যে ওই রেজিস্ট্রেশন করতে হবে, সেই রেজিস্ট্রেশনের জায়গা থেকে শুরু করে একেবারে তোমাদের লোন স্যাংশন হওয়া পর্যন্ত তোমার সঙ্গে যে ব্যাংক কন্ট্যাক্ট করবে তার পুরোটাই কিন্তু তোমাকে ওই ফোনের জায়গা থেকেই করতে হবে। ফলে সেই জায়গাটা কিভাবে যোগাযোগটা সম্ভব হবে এটা তো বোঝা খুব মুশকিল হয়ে যাচ্ছে। লোন ফোন না থাকলে তোমার সঙ্গে যোগাযোগ করবে কি? স্যার আমি এটা একটা ছোট ফোন আছে, নিজের নামে সিমও আছে। নিজের নামে সিমও আছে, ছোট ফোন আছে, কিন্তু তোমার তো ওই সিমটাকে কোনো একটা বড় ফোনে লাগিয়ে ওই ওটিপিটা আসার ব্যাপার আছে। হ্যাঁ, সেটা বাবার ফোনে করে নিতে পারবো। হ্যাঁ তাহলে হবে, হবে না হওয়ার, কারণ তোমাকে পুরো কমিউনিকেশনটা হবে ওই ফোনের মাধ্যমে। তুমি যে ফোন নাম্বারটা দিচ্ছ সেই ফোনের মাধ্যমে, এখানে আর কারোর কোনো ভূমিকা থাকবে আচ্ছা, না আসলে এটাই জানতে চাইছিলাম যে আমি ফোনের জন্য কি লোনটা নিতে পারি? ও ফোন কেনার জন্য? হ্যাঁ স্যার, দাদা অফিসে জব করে তো দাদা সবসময় ফোনটা রেখে যেতে পারে না, আমার ক্লাস করতে খুব অসুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, সেটার জন্য যেটি ফোনের জন্য তুমি যদি লোনটা অ্যাভেল করতে চাও তুমি আমার সঙ্গে পরে যোগাযোগ করো, আমি তোমার সঙ্গে কথা বলবো। হ্যাঁ ঠিক ঠিক আছে। আর একটা প্রশ্ন আছে যে স্যার এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা অন্য প্রকল্পের মতো পার্মানেন্ট তো? এখনো পর্যন্ত তো চালু আছে এবং পার্মানেন্ট বলেই তো বলা আছে। বিশেষত এটাই বলা আছে যে যার যখন প্রয়োজন সে তখন অ্যাপ্লাই করবে, কোনো নির্দিষ্ট সময়সীমা নেই যে এতদিনের মধ্যেই তাদেরকে অ্যাপ্লাই করতে হবে বা এই ছেলেরাই পাবে, এই বছরে যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে তারাই পাবে, এরকম কিন্তু কিছু বলা নেই, যাই থাকবে। এমনও হতে পারে যে পরবর্তীকালে সরকারের সিদ্ধান্ত বদল হলে সেটা আলাদা ব্যাপার, এখনো পর্যন্ত তার কোনো ইঙ্গিত নাই। স্যার বলছিলাম লোন অ্যাপ্লাই করা থেকে শুরু করে লোন স্যাংশন হতে মোট কতটা টাইম লাগতে পারে? এটা বলা খুব মুশকিল। তোমার অ্যাপ্লিকেশন যদি ঠিক থাকে তাহলে আমাদের তুমি অ্যাপ্লাই করলে, অ্যাপ্লাই করার পরে 3 দিন 4 দিনের মধ্যে আমরা পাঠালাম, এবার ধরো ওপরে যাবে, এটা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে যাবে, ডিপার্টমেন্ট থেকে ব্যাংকের হেড অফিসে যাবে, ব্যাংকের হেড অফিস থেকে আবার
রিজিওনাল ব্যাংকে আসবে, মানে তুমি যে অ্যাকাউন্ট দিয়েছো যে ব্যাংকে সেইখানে আসবে, তারপরে তোমার সঙ্গে ব্যাংকের চুক্তি হবে। এটা কিছুটা সময় তো লাগবেই, কিন্তু কতটা লাগবে এটা বলা খুব মুশকিল। তার কোনো প্রশ্ন এখানে আমি দেখছি না। বক্স আচ্ছা মনামি, আচ্ছা মনামি আমার প্রশ্ন আছে যে স্যার একটা ইনস্টিটিউশনে ফিস সাবমিট হয়ে যাওয়ার পর যদি কলেজ চেঞ্জ করি তাহলে কি হবে? না, সেটা তো কলেজ চেঞ্জ করলে তো তোমার যে ইনস্টিটিউশন থেকে তুমি অ্যাভেল করেছো লোনটা, সেই ইনস্টিটিউশনের অ্যাকাউন্টেই তো তোমার 70% কোর্স ফি যে অংশটুকু, সেই অংশটুকু ঢুকে যাবে। ফলে তুমি আবার নতুন করে কি করে অ্যাপ্লাই করতে পারবে? সুতরাং তোমাকে আগে সেই কলেজের স্টুডেন্ট হিসাবে তুমি থাকবে, এই মানসিকতাটা, এই জায়গাটা তৈরি করে নিতে হবে। তা নাহলে অহেতুক তোমার মাথায় ঋণের বোঝা চাপবে। কারণ ব্যাংক তখন কিন্তু তোমাকে ছাড়বে, ব্যাংক তোমাকে লোন দিচ্ছে, ইনস্টিটিউশন কেন। আর কিছু প্রশ্ন নেই এখানে। হ্যাঁ বলো। স্যার আমার নার্সিংয়ে অ্যাপ্লাই করা আছে, আমি লোনের ফর্মটা ফিল আপ করে ফেলেছি, তো আমার ক্ষেত্রে পরবর্তীকালে কোনো প্রবলেম হতে পারে? না, কি নাম তোমার? মল্লিকা সর্দার। ঠিক আছে, তুমি কি চাইছো যে তোমারটাকে আমরা রিজেক্ট করি? না স্যার, যদি আমি চান্স পেয়ে যাই তো আমি এই লোনের ফর্মটা ফিল আপ করে ফেলেছি, তখন আমার কি প্রবলেম হতে পারে? প্রবলেম কিছু না, তুমি ব্যাংকের থেকে যতক্ষণ না লোন তুলছো ততক্ষণ পর্যন্ত তোমাকে তো ক্লেম কেউ করবে না, তোমার কাছ থেকে অর্থ দাবি কেউ করবে। এটা জানাচ্ছি। ঠিক আছে। স্যার হ্যাঁ বলছি। স্যার বলছি যে এখন আমি সেকেন্ড ইয়ারে পড়ছি, তো এখন যদি আমি লোন নিই তাহলে আবার আমি MA বা অন্য কোনো কোর্স, যখন এই কোর্সটা শেষ হয়ে যাবে তখন কি আবার লোন পাবো? এটার উত্তর দিয়েছি আমি। এখন আমরাও এই প্রশ্ন রেখেছিলাম যেখানে আমাদের থেকে ট্রেনিং দেওয়া হচ্ছে, সেখানে তারা বলেছেন হ্যাঁ পাবে। ঠিক আছে আর একটা প্রশ্ন করছে স্যার, আমি যখন লোন নেব তখনই তো রেজিস্ট্রেশনটা করব? হ্যাঁ অবশ্যই, লোনের প্রয়োজন হলে তখনই রেজিস্ট্রেশনটা করা ভালো, কারণ তখন তোমাকে ওই যে কোর্সের যে ডিটেলসটা দিতে হবে রেজিস্ট্রেশন করার জন্য, সেটা ঠিকঠাক থাকবে। স্যার প্রয়োজন ছাড়া অহেতুক লোন না নেওয়াই ভালো, তাই তো? এটা তো নিজের সিদ্ধান্ত। অনেকের প্রয়োজন হতেও পারে, হয়তো এমন হতে পারে যে অর্থের কারণে তাকে পড়াশুনো ছেড়ে দিতে হচ্ছে। এই সামান্য ইন্টারেস্টে যদি সে অর্থ পায় তাহলে সে নিজের পড়াশোনাটাকে কাজে লাগাতে পারবে, প্রতিষ্ঠিত হতে পারবে নিজে। এই জায়গা থেকে তার কাছে লোনটা খুব প্রয়োজনীয়। হ্যালো স্যার। হ্যাঁ বলছিলাম আমি 6 সেমিস্টার এখন পড়ি, তো আমি লোনের জন্য অ্যাপ্লাই করে ফেলেছি, তাহলে আমার কি এখন লোনটা ক্যান্সেল হবে না? করেছো, এটা দেখছি আমরা, এটা কি ব্যাপার আমরা দেখছি। আমরা আরেকটু কথাবার্তা বলি, তোমাদেরটা ফরওয়ার্ড হবে না সেটা দেখছি। হ্যাঁ, এখন আমরা 6 সেমিস্টারে পড়ছি, আমরা ভবিষ্যতে MA করতে পারি, বিএড করতে পারি, তখন যদি লোনের দরকার হয়
এখন তো আমাদের হ্যাঁ, কমপ্লিট সেটা হয়ে এখন যাচ্ছে। তো প্রথম কথা হচ্ছে যে 6 সেমিস্টারে যখন পড়ছো তখন তো তোমাদের সমস্ত কলেজের যে পাওনা সেটা তোমরা মিটিয়ে দিয়েছো। হ্যাঁ ফলে দিয়েছি। তোমাদের আর যে লোনটা স্যাংশন হবে তার তো 70% কলেজের এন্ডে আসবে, কলেজের হ্যাঁ। অ্যাকাউন্টে জমা পড়ে যাবে। সেই টাকাটা ফেরত দেওয়া কিন্তু টেকনিক্যালি খুব অসুবিধা, কারণ অডিট সংক্রান্ত যে ব্যাপারগুলো আছে সেই জায়গাগুলোতে এই প্রশ্নগুলো মীমাংসা করা খুব সমস্যার ব্যাপার। ফলে এগুলো আগে অফিসিয়ালি দেখতে হবে, তারপরে আমরা এগুলো আর কোনো প্রশ্ন চ্যাট বক্সে আর কোনো প্রশ্ন নেই। তাহলে আর কারো প্রশ্ন তেমন নেই, আজকে আমরা এখানেই আলোচনা সমাপ্ত করতে পারি। শেষ করতে পারি। স্যার আছেন তো? আছি। স্যার হ্যাঁ স্যার, আছি। খুব খুব ভালো লাগলো যে ছাত্রছাত্রীরা অনেক ইন্টারাকশন করেছে এবং মনের মধ্যে অনেক ইচ্ছা এসেছে, ওরা জানতে চাইছে, এটা খুব ভালো লেগেছে। তবে ওই টেলিফোনের অভাবে একজন পড়তে পারছে না, এটা আমার খুব কষ্ট লাগলো যে দাদা অফিসে চলে যায়, ফোন নিয়ে চলে যায়, আমার ক্লাস করতে অসুবিধা হয়। এইটা একটু কথা বলে দেখো তো যে টেলিফোনটা তো এখন খুব দরকার, অ্যান্ড্রয়েড টেলিফোন, এইটার জন্য লোন পেতে পারে কিনা। ঠিক আছে স্যার, আমি দেখব। খুব কষ্ট হলো আমার, কেননা ওই মেয়েটি খুব মানে আন্তরিকতার সঙ্গে প্রশ্ন করলো, সবারই আন্তরিক, তো ওটা খুব কষ্ট হলো যে এখন ফোনের এত দরকার, একটা বাড়িতে একটাই ফোন, দাদা অফিসে নিয়ে চলে যান, তাহলে ও ক্লাস করতে পারে না, খুব কষ্ট হলো, বেদনা খুব। যাই হোক, আমাদের খুব ভালো লাগলো যে আমাদের ওয়ার্কশপটা সাকসেসফুলি হলো বলা যায়। অনেক ছাত্রছাত্রী এখানে জয়েন করেছে এবং যা যা আলোচনা হলো খুব ফ্রুটফুল হলো। আমাদের নোডাল অফিসারও খুব বিস্তারিতভাবে সবারই প্রশ্নের উত্তর দিয়েছেন। আমাদের মৌ আসেন, খুব টেকনিক্যাল সাপোর্ট দিয়ে আমাদের এই ব্যাপারটাকে একবারে সুন্দর করে তুলেছেন। আমি জয়েন্ট ডিপিআই এডিএম ডেভেলপমেন্ট তাদেরকে আমি জানিয়ে দিলাম যে আমরা এই পদক্ষেপ নিয়েছি। যারা জয়েন করতে পারেননি তারা ইউটিউবে পরে শুনে নেবেন, প্রশ্ন থাকলে আমাদের কাছে আসবেন, নোডাল অফিসারের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা কথাবার্তা বলে ঠিক করছিলাম যে আমরা এখন 3 দিন করে অফিসে থাকবো, কারণ আস্তে আস্তে করোনার প্রভাব কমে আসছে, কিন্তু কাজও আমাদের বেড়ে যাচ্ছে। এই জন্যে আমরা চাইবো সবাই ভালো থাকুক, কাউকে যেন কোনো অসুখ আক্রমণ না করে, সবারই জীবন সুন্দর হোক, পড়াশোনায় ভালো হোক এবং জীবন সমাজটা ভালো হোক, নতুন ভালোভাবে তারা বেঁচে থাকার স্বপ্ন দেখুক। তাহলে ছাত্র প্রতিনিধি আছে কি? আকাশ দিবর আছে? আকাশ আছে কি? নেই। তাহলে আমরা শেষ করতে পারি নাকি এবার আলোচনা? মৌয়া, স্যার থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আমরা ছাত্রছাত্রীদের বেশি পরিমাণে থ্যাঙ্কস দিচ্ছি, তোমাকেও অনেক থ্যাঙ্কস দিচ্ছি, নোডাল অফিসার রাজেন বাবুকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছি। মাস্টারমশাই যারা ছিলেন, আমিরুল প্রশ্ন করেছে, খুবই ভালো, দেবপ্রিয় ছিল, আমি দেখেছি। সবাইকে যারা ছিলেন সবাইকে আমার ভালোবাসা রইল, আমাদের উদ্যোগে সাড়া দেওয়ার জন্য খুব ভালোবাসা রইল। থ্যাংক ইউ। ঠিক আছে, আজকের মতন এইটা শেষ করি, তারপর আবার গল্প পাঠ আছে 3:30 থেকে। 3:30 থেকে আছে, সকলে থাকবেন 3:30 থেকে। ছাত্রছাত্রীরা, স্যাররা সকলেই স্যারকে বলতে থাকবেন, সকলেই 3:30 থেকে 3:25 জয়েন করে যাবেন। হ্যাঁ, আর স্যার খুব ভালো হয়েছে আজকের এই অনুষ্ঠানটা। আমি আন্তরিকভাবে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এই উদ্যোগের জন্য, এবং আপনাকে এবং রাজেন্দ্রদাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আজকের এই ওয়ার্কশপটা সাকসেসফুলি কমপ্লিটেড হয়েছে। থ্যাংক ইউ স্যার।
রাজেন্দ্র দা ভিডিও অফ রেকর্ডিং অফ করছি। থ্যাংক ইউ দিদি। হ্যাঁ থ্যাংক ইউ রাজেন্দ্র দা, থ্যাংক ইউ। খুব ভালো হবে, সব ভালো হয়েছে। হ্যাঁ দেবপ্রিয়।